প্রণয়ের অমল কাব্য পর্ব 16। রুমা নওয়াজ শাড়ির আঁচলে চোখ মুছলেন। পিছু ফিরে জাহারাকে তার মাকে জড়িয়ে কাঁদতে দেখে তার মন পুড়ল ভীষণ। ইনায়া যেমন তার মেয়ে, জাহারাও তো তার আরেকটা মেয়ে। মেয়ের মন ভাঙলে মায়ের তো মন পুড়বে, এটাই স্বাভাবিক। এগিয়ে গিয়ে জাহারার মাথায় হাত বুলিয়ে মৃদুস্বরে বলে, কেন মাইরাকে মারতে গেলি মা? জানিস তো ইরফান কেমন। তোর ইচ্ছে পূরণ করার সাধ্য আমার নেই, কারণ ইরফান নিজে তা চায় না। ওকে ভুলে যা মা। জাহারা নীরবে কাঁদে, কান্নার গতি বাড়ে। খালার কথার উত্তর করে না। তার কষ্ট কে বুঝবে? তার তো মাইরার সাথে কোনো শত্রুতা নেই। এত বাজে কথা সে কখনো কাউকে বলেনি, অপরিচিত কাউকে কখনো মারেনি, কিন্তু মাইরার সাথে কিভাবে যেন এমন করলো। তার যে ইরফান ভাইয়ের পাশে কাউকে সহ্য হয় না, সে কি করবে? রুমা নওয়াজ দীর্ঘশ্বাস ফেলে জাহারাকে ধরে ঘরে নিয়ে গেলেন। পাশেই জাহারার মা চোখের পানি মুছে বোনের পাশে হেঁটে এগিয়ে যান। তারেক নওয়াজ জাহারার উপর বিরক্ত। এতদিন তার ছেলেটার হাতে মার খেয়ে খেয়ে তার বন্ধুর মেয়ের নাজেহাল অবস্থা হয়েছিল, এখন তার স্ত্রীর বোনের মেয়ে এসে মেরে দিচ্ছে। তিনি নিজের কাছে ভীষণ অনুতপ্ত। মাইরাকে ভালো রাখতে পারছেন না তিনি, তবে ইরফানের আজকের বিহেভিয়ারে বেশ খুশিও হয়েছেন বটে। দীর্ঘশ্বাস ফেলে চারপাশে চোখ বুলায়। ছোটোখাটো একটা ঝড় হয়ে গিয়েছে। একদিন পর মেয়ের বিয়ে, আর এসব কি হচ্ছে? বাবা হিসেবে বাড়ির এমন বিধ্বস্ত অবস্থায় যদিও তার রাগ করার কথা ইরফানের উপর, তবে তার রাগ হলো না। কোথাও একটা স্বস্তির নিঃশ্বাস টেনে নিয়ে পকেট থেকে ফোন বের করে কাউকে কল করলো। টেবিল কিনতে হবে, মেয়ের বিয়ে, ভাঙা টেবিল সাজিয়ে রাখলে তো হবে না। সবাই সবার মতো প্রস্থান করলে ইনায়া দ্রুত মায়রার ঘরে আসে। মায়রা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। দরজার শব্দ পেয়ে মাথা তুলে তাকায়। ইনায়াকে দেখে চোখের পানি মুছে নেয়। ইনায়া মায়রার সামনে দাঁড়িয়ে বলে, কী হয়েছে মায়রা? জাহারা আপু তোমাকে সত্যিই মেরেছে? মায়রা মাথা নিচু করে বলল, আসলে জাহারা আপুর দোষ না। সে তোমার ভাইয়াকে পছন্দ করে, আর এজন্য আমাকে তোমার ভাইয়ের পাশে জাহারা আপু মেনে নিতে পারছে না। এজন্যই রেগে গিয়ে একটা থাপ্পড় মেরেছে। বাদ দাও আপু। ইনায়া অবাক হয় মায়রাকে দেখে। তার মনে প্রশ্ন জাগে, মেয়েটা এত অদ্ভুত কেন? আগে যখন ভাইয়া মারত তখন মায়রা বলেছিল আসলে জোর করে বিয়ে দেওয়ায় উনি রেগে মেরে দেয়, তাই ভাইয়ার নাকি কোনো দোষ নেই। আর এখন জাহারা আপুর মার খেয়ে বলছে জাহারা আপু ইরফান ভাইয়াকে পছন্দ করে বলে রেগে মেরেছে। জাহারা আপুর নাকি কোনো দোষ নেই। বিস্ময় কণ্ঠে বলে, তুমি এমন কেন মাইরা? মায়রার মন খারাপ হয়। ইরফানের মা তাকে ভুল বুঝেছে। তখন তার কথা শুনে বুঝেছে। তিনি ভেবেছেন মায়রা ইরফানকে সব বলেছে, কিন্তু মায়রা একটুও চায়নি এই ব্যাপার ইরফান জানুক। অতঃপর মায়রা ইনায়ার দুহাত ধরে বলে, আপু বিশ্বাস করো, আমি তোমার ভাইয়াকে এসব বলিনি। আমি একদম জানাতে চাইনি তোমার ভাইয়াকে, বাট চেষ্টা করেও পারলাম না। আমি সরি আপু, তোমার বিয়ের একদিন আগে আমার জন্য পরিবেশটাই কেমন নষ্ট হয়ে গেছে। সরি আপু। ইনায়া কপাল চাপড়ে বলল, আরে বোকা মেয়ে, আমি তোমাকে ভালো বলেছি, তুমি ভাইয়াকে বলেছ এসব বলিনি। মায়েরা বোকা চোখে তাকিয়ে বলে, কেন? ইনায়া মৃদু হেসে বলল, কারণ তুমি ভালো তাই। এবার আসল কাহিনী বলো তো। মায়েরা ইনায়াকে সব কিছু সুন্দরভাবে বলে। ইনায়া সবচেয়ে বেশি অবাক হয় জাহারা ইরফানকে পছন্দ করে শুনে। সে কখনোই বুঝতে পারেনি জাহারা ইরফানকে পছন্দ করে। মায়েরা ইনায়াকে ঝাঁকিয়ে বলে, আপু তোমার খালামণিরা কি চলে গিয়েছে? ইনায়া মাথা নেড়ে বলল, যেতে চাইলেও আম্মু যেতে দিবে না, চিন্তা করো না। মায়েরা মন খারাপ করে রইল। তার খারাপ লাগছে বাসার সুস্থ পরিবেশটা কেমন উল্টোপালট হয়ে গেল। শুক্রবার জুম্মার নামাজ শেষে তারেক নওয়াজ বাড়িতে প্রবেশ করেন। মাথা থেকে টুপি হাতে নিয়ে পাঞ্জাবির পকেটে রেখে সোফায় বসেন। কিছুক্ষণের মাঝেই ইরফান আর শুদ্ধ ফেরে। ইরফান কোনো দিকে তাকায় না, গটগট পায়ে তার ঘরের উদ্দেশ্যে পা চালায়। তারেক নওয়াজ শান্ত চোখে দেখলেন ছেলের প্রস্থান। অন্যান্য দিনগুলোয় নামাজ পড়ে এসে সবাই একসাথে খেয়ে তবেই ঘরে যেত। এখন ইরফানকে ডাকলেও যে শুনবে না তা তারেক নওয়াজ খুব ভালোই জানেন, তাই চুপ করে থাকলেন। রুমা নওয়াজ ঝাপসা চোখে ছেলের প্রস্থান দেখলেন। তার মুখে খাবার যাবে কি না করে, ছেলে যদি না খেয়ে থাকে। রুমা নওয়াজ তার বোন আর জাহারাকে এক প্রকার জোর করেই রেখেছে। মেয়ের বিয়ে, সেখানে বোন থাকবে না? কি করে খাবার টেবিলে আসতে জোর করেছিল, কিন্তু আসেনি। মেয়ের কাজে মা ভীষণ লজ্জিত, সাথে মেয়ের জন্য ভীষণ মন খারাপ। আজ আরও আত্মীয় স্বজন আসলে জাহারার মন একটু ভালো হবে ভেবে একটু স্বস্তি পান, কিন্তু তার ছেলেকে কি করবেন? সে যে কারো কথা শোনে না। কখন খাবে ছেলেটা? রাতে খাবে? তাও জানেন না। দীর্ঘশ্বাস ফেলে তিনি তার ঘরের দিকে এগিয়ে যান।
শুদ্ধ বাম হাত পকেটে গুজে ভাবছে কি করা যায়। তার মামাকে দেখলো, মামের প্রস্থান দেখলো। আজ সকালের ঘটনার পর ইরফান এখানে বসে খাবে ইয়া তো বিলাসিতা। তবে কিছু একটা ভেবে মুচকি হাসলো। মায়রার ঘরের দিকে পা চালায় শুদ্ধ। ভিড়ানো দরজায় নক করে বলে, মায়রা আছো? মায়রা ঘর থেকেই বের হচ্ছিল। শুদ্ধর ডাকে ভিড়ানো দরজা মেলে দাঁড়িয়ে বলে, জি ভাইয়া। শুদ্ধকে ঘরের ভেতর আর যেতে হলো না। শুদ্ধ গলা ঝেড়ে বলে, ইরফানের ভীষণ মাথা ব্যথা করছে, তুমি কি একটু দেখবে? মায়েরা চিন্তিত হলো। আর সকালে যা কাণ্ড ঘটলো, মাথা ব্যথা করা অস্বাভাবিক কিছু নয়। মায়েরা শুদ্ধর দিকে তাকিয়ে বলল, আমি দেখছি ভাইয়া, উনি কোথায়? শুদ্ধ মনে মনে হাসছে। এরা দুটোই তো সাংঘাতিক প্রেমিক প্রেমিকা মনে হচ্ছে। নিজেকে স্বাভাবিক করে বলে, ওর ঘরেই আছে, দেখো তো কী অবস্থা। সকালে খাইনি, এখনও খেতে চাইছে না, এজন্য হয়তো, বুঝলে? মায়েরা অস্থির কণ্ঠে বলে, আচ্ছা ভাইয়া, আমি দেখছি। কথাটা বলে দ্রুত পায়ে রান্নাঘরে গেল। ডাইনিংয়ে দেখলো কেউ নেই, টেবিলে খাবার সাজিয়ে রাখা। মায়েরা হয়তো বুঝলো, অন্যদিন হলে এতক্ষণে সবাই খেতে বসে যেত। দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরে গিয়ে ইরফানের জন্য এক মগ কফি করে আনে। শুদ্ধ মিটিমিটি হাসে, বাহ, খুব উন্নতি হয়েছে তো এদের। মায়েরা সিঁড়িতে এক পা রেখেও পিছিয়ে আসে। এই লোকের যা রাগ, সকালের কথা মনে পড়লে এখনও ভয় লাগে। ভাবলো সে না যাক, শুদ্ধ তো আছেই, শুদ্ধ গিয়ে কফিটা দিয়ে আসুক, এই ভেবে পিছিয়ে আসে। শুদ্ধর সামনে দাঁড়িয়ে বলে, ভাইয়া, আপনার ভাইকে এটা দিয়ে আসুন। শুদ্ধ সোফায় বসে ফোন স্ক্রল করছিল। মায়রার কথায় চোখ তুলে তাকায়, সোজা হয়ে বসে বলে, কিছু বলবে মাইরা? মায়েরা কফির মগ এগিয়ে দিয়ে বলে, আপনার ভাইকে এটা দিয়ে আসুন, মাথা ব্যথা করছে বললেন যে। শুদ্ধ মৃদু হেসে বলে, তুমি যাও মাইরা, আমি একটি ইম্পর্টেন্ট কাজ করছি। কথাটা বলে আবারও ফোনে ব্যস্ত হয়ে যায়। মাইরা অসহায় চোখে তাকায়। এখন তাকেই যেতে হবে, নিরুপায় হয়ে সে নিজেই এগিয়ে গেল। মায়েরা ইরফানের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। বিড়ানো দরজা ঠেলে ভিতরে উঁকি দিয়ে চারপাশে চোখ বুলায়। ইরফানকে ঘরে না দেখে ভুরু কুঁচকালো। নেই তো। ঘরের ভেতর প্রবেশ করলে ইরফান ব্যালকনি থেকে তার ঘরে এসে মায়রাকে দেখে ভুরু কুঁচকে তাকায়। মায়েরা ইরফানকে দেখে হা করে চেয়ে আছে। ইরফানের মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলায়। সাদা পাঞ্জাবি, সাদা গার্বিডিন প্যান্ট পরিহিত ইরফানকে দেখে মায়েরা অবাক না হয়ে পারল না। এই লোককে ভুলেও পাঞ্জাবি পরে দেখেনি মায়েরা। একদম অন্যরকম লাগছে ইরফানকে। মায়েরার মনে হলো এই ইরফান নতুন ইরফান। শুভ্র কাপড়ে মোড়া ইরফানকে মায়েরার কাছে এক নির্মল পুরুষ মনে হলো, যে খুব শান্ত সুদর্শন এক পুরুষ। মায়েরা মনে মনে আওড়ায়, সুদর্শন শুভ্র পুরুষ। ইরফান মায়রার সামনে এসে দুহাত প্যান্টের পকেটে গুজে দাঁড়ায়। গম্ভীর গলায় বলে, হোয়াট হ্যাপেন? ইরফানের কথার মায়রার ধ্যান ভাঙে, মাথা নিচু করে নেয়। চোখ বুজে নিজেকে দুটো কথা শোনায় এভাবে তাকিয়ে থাকার জন্য। ইরফান মায়রার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে। হাতে কফির মগ দেখে ভুরু কুঁচকালো। আবারও বলে, কি চাই? মায়রা ঢোক গিলে মাথা তুলে পিটপিট করে তাকায় ইরফানের পানে। মিনমিন করে বলে, আপনার কফি। ইরফান মায়রার দিকে চেয়ে আছে। এই দুপুরে তার জন্য কফি এনেছে কেন এমে? ভুরু কুঁচকে বলল, কেন এনেছো? মায়রা ফট করে বলে ফেলে, আপনার তো মাথা ব্যথা, এজন্য এনেছি, নিন খেয়ে নিন, একদম সেরে যাবে। ইরফান মনে করার চেষ্টা করলো তার কখন মাথা ব্যথা করছিল, আর সে একে কফি আনতে বলেছিল কি না, কিন্তু মনে করতে পারল না। ভুরু কুঁচকে বলে, তোমাকে কে বলেছে আমার হেডেক? মায়েরা ফটাফট উত্তর দেয়, শুদ্ধ ভাইয়াই তো বলল। ইরফানের কোঁচকানো কপাল টান টান হলো এবার। মায়েরাকে শুদ্ধর এমন কথা বলার কারণ খুঁজে পেল না। নিঃশব্দে মায়েরার হাত থেকে কফির কাপ নিয়ে শান্ত গলায় প্রশ্ন করে, দুপুরে খেয়েছো? মায়েরা অবাক হয় ইরফানের ব্যবহারে। ইরফান এরকম ব্যবহার একদম নতুন করছে এমন নয়, তবে বেশিরভাগ সময় তো ধমকাধমকি করতেই সময় পার করে। ভাবনা রেখে মৃদুস্বরে বলল, খাইনি। ইরফান কফির মগ বেডসাইড টেবিলে রেখে অদ্ভুতভাবে মায়রার দিকে তাকায়। মায়রার থেকে এমন কথা হয়তো ইরফান আশা করেনি। এগিয়ে এসে বলে, নো, তুমি খাওনি কেন? হাতঘড়িতে একবার সময় দেখল, ঘড়ির কাঁটা 2:30 ঘর পেরিয়েছে। ইরফান বিরক্ত হয়। মায়রার দিকে চেয়ে বিরক্তি কণ্ঠে বলে, না খেয়ে থাকার বুদ্ধি করেছ? এমনিতেই তো বডিতে কিছু নেই। মায়রা রেগে যায়। তাকে কি অপমান করলো লোকটা? এই লোকটা আসলে শুধু বাইরেই সুদর্শন, ভিতরে কুদর্শন। রেগে দুহাত কোমরে রেখে বলে, আমার শরীরে অনেক কিছুই আছে, শুধু দেখার জন্য আপনার একজোড়া ভালো চোখ নেই, বুঝলেন? ইরফানের তীক্ষ্ণ চোখে চেয়ে থাকে মায়রার পানে। দুপা পিছিয়ে গিয়ে প্যান্টের পকেটে দুহাত গুজে দাঁড়ায়। মায়ের পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলায়। সবুজ রঙের গোলজামা পায়জামা ওড়না পরিহিত মেয়েটাকে নিখুঁতভাবে পরখ করলো। মনে মনে আওড়ায় তার ব্যক্তিগত নামে।
ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে বোধহয়। মায়েরা বোঝে না। ইরফান নিজেকে স্বাভাবিক করে গম্ভীর গলায় বলে, দেখাও তবে। মায়েরা ভুরু কুঁচকে বলে, কি? ইরফান আবারও মায়েরার একদম সামনে দাঁড়িয়ে মায়েরা প্রশ্নাত্মক মুখ পানে চেয়ে বরফ শীতল গলায় বলে, তোমার বডিতে যা যা আছে সেসব। মায়েরা থতমত খেয়ে থাকা ইরফানের দিকে। ইরফানের দৃষ্টির দিকেই বুঝলো এই লোক উলটপালট মিন করছে। মায়েরা দ্রুত চোখ নামিয়ে এলোমেলো দৃষ্টি ফেলে। মনে মনে ইরফানকে ধুয়ে দেয়। কত বড় খারাপ লোক! তার কথা কি উল্টে পাল্টে অন্যদিকে নিয়ে যাচ্ছে। হঠাৎই মাথা তুলে বলে, আমি বলতে চেয়েছি আমি অতটাও চিকন না। ইরফান বুকে দুহাত আড়াআড়িভাবে ভাঁজ করে গম্ভীর গলায় বলে, দেখাও। মায়েরা মাথা নিচু করে নেয়। এই লোকটা কেমন যেন। এমনিতেই সে সকালে লোকটার শার্ট ভিজিয়ে দিয়েছিল কেঁদে কেটে। এতক্ষণ সেটা মনে না পড়লেও এখন মনে পড়ে লজ্জা লাগছে। সাথে আরও যুক্ত করছে লোকটা। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান মায়েরার নত হওয়া মুখ পানে চেয়ে সামান্য ঠোঁট বাঁকিয়ে বাঁকা হেসে বলে, ইউ আর আ ভেরি লিটল গার্ল। মায়েরার মনে হলো ইরফান কথাটা রসিকের ছলে হেসে বলল। তড়াক করে মাথা তুলে তাকায়, কিন্তু ইরফানকে সেই স্বভাবসুলভ গম্ভীর মুখে দেখে হতাশ হয়, তবে অবাক হয় না। তারই মনের ভুল ভেবে নিজেকে থাপ্পড় দিতে ইচ্ছে করল। ইরফান মায়েরার দিকে চেয়েই ডান পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে। রিতাকে বলো 1 প্লেট ভাত যেন আমার রুমে দিয়ে যায়। এরপর কল কেটে দেয়। মায়েরা বোকা চোখে ইরফানের দিকে চেয়ে বলে, কাকে ভাত আনতে বললেন? আপনি রুমে খাবেন? ইরফান ফোন কল করতে করতে বলে, নো। তাহলে আনতে বললেন কেন? তুমি খাবে। মায়েরা হা করে চেয়ে আছে। সে এই লোককে নিতে আসলো, উল্টে ইনিই তাকে ঘরে বসিয়ে রাখার পায়তারা করছে। মায়েরা অবাক। আমি এখানে খাবো না, আপনি নিচে চলুন। ইরফান ভুরু কুঁচকে চেয়ে আছে মায়েরার দিকে। মায়েরা আমতা আমতা করে বলে, কেউ খায়নি। আপনার বাবা মা সবাই সবার ঘরে বসে আছে। আপনি তাদের ছেলে না? ছেলে হয়ে নিজেও ঘরে মুখ ভুলিয়ে বসে আছেন। ইরফান অবাক হয়ে তাকায় মায়েরার দিকে। মায়েরা ইরফানকে চুপ থাকতে দেখে বলে, আপনার আম্মু খায়নি বুঝলেন? আমার মনে হয় আপনার জন্যই। আর আপনার খালামণি যাহারা। ইরফান ধমক দেয়, শাট আপ। ইরফানের ধমক খেয়ে মায়েরা ঝাঁকি দিয়ে ওঠে। মুখ ফুলিয়ে তাকায় ইরফানের দিকে। ইরফান মায়েরার দিকে তাকিয়ে। মায়েরাকে তার দিকে এমন মুখ ফুলিয়ে তাকিয়ে থাকতে দেখতে ইরফান অদ্ভুত চোখে তাকায়। রিতা হাতে ভাতের প্লেট নিয়ে দরজায় দাঁড়িয়ে ডাক দিল। ইরফান গম্ভীর গলায় বলে, রেখে যাও। মায়েরা রিতাকে ভেতরে আসার সুযোগ দিয়েই দিল না। তার আগেই ধূপধাপ পা ফেলে এগিয়ে গিয়ে রিতার হাত থেকে প্লেটটা নিজের ডান হাতে নিয়ে রিতার বাঁ হাতে আঁকড়ে ধরে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান পিছন থেকে রেগে বলে, স্টুপিড, স্টপ। মায়েরা শুনল না। এই ঘাততারা লোককে সে নিজেই খেতে দিবে না। ভালো করে বলছিল তার বাবা মা কেউ খায়নি, তাকে ধমকে চুপ করিয়ে দিল। থাকুক বসে, অনাহারেই থাকুক। ইরফান পিছু পিছু বেরিয়ে আসে। দ্রুত পায়ে হেঁটে পিছন থেকে ডান হাতে মায়েরার পেট চেপে ধরে। মায়েরার পা থেমে যায়। ইরফান রিতাকে বলে, রিতা প্লেট নিচে নিয়ে যাও, আমরা আসছি। ইরফানের কথা অনুযায়ী রিতা মায়েরার হাত থেকে প্লেটটা নিয়ে নেয়। মায়েরাও ছেড়ে দেয় বিনা বাক্যে। ইরফান পেটের বাঁ পাশে খামচে ধরেছে। মেয়েটা বলতেও পারছে না, সইতেও পারছে না। রিতার সামনে এগিয়ে গেলে ইরফান গম্ভীর গলায় বলে, অবাধ্য হলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেব। মায়েরা তার দু হাতে ইরফানের হাত ছাড়ানোর চেষ্টা করে। থেমে বলে, ছাড়ুন আমায়। ইরফান মায়েরাকে তার দিকে ফিরিয়ে দাঁড় করিয়ে দেয়। মায়েরা মাথা নিচু করে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। ইরফান মায়েরার পানে দৃষ্টি রেখে মৃদুস্বরে বলে, ইউ আর আ গুড গার্ল। মায়েরা ঝট করে মাথা তুলে ইরফানের দিকে তাকায়। ইরফান মায়েরার চোখের দিকে তাকায়। চোখে চোখ পড়লে মায়েরা দ্রুত চোখ নামিয়ে নেয়। ওড়নার ফাঁক দিয়ে ছোট্ট ছোট্ট বেরিয়ে আসা চুলগুলো ইরফান দু হাতের পিছনে ঠেলে দিয়ে গম্ভীর গলায় বলে, বাট আই ডোন্ট লাইক ইউ। কথাটা শুনেই মায়েরার রাগ হয়। মাথা খানিক নিচু তার। এইটা শুনলে ইচ্ছে করে এই লোকের সব চুল ছিঁড়ে ফেলতে। ইরফানের হাত এখনও তার ওড়নার ফাঁকের ভেতরের মাথায়। মায়েরা তার দু হাত তুলে ইরফানের দু হাতে শক্তি খাটিয়ে খামচি দেয়। ইরফান তবদা খেয়ে যায়। বেচারা এরকম কিছু আশা করেনি। দ্রুত তার হাত সরিয়ে নেয় মায়েরার মাথা থেকে। মায়েরাকে আর কে পায়? ইরফানের দিকে তাকালো না আর। ছাড়া পেয়ে এক দৌড় দেয়। বিড়বিড় করে, খবিশ লোক। ইরফান গম্ভীর মুখে তার দু হাতের দিকে তাকালো। নখ বসিয়ে চামড়া উঠিয়ে দিয়েছে। ইরফান মাথা তুলে মায়েরার দিকে তাকায়। বিড়বিড় করে, স্টুপিড বাদর। বড় বড় পা ফেলে কয়েক পা এগিয়ে গিয়ে মায়েরাকে টেনে ধরে। মায়েরা চেঁচিয়ে উঠতে চায়। ইরফান ডান হাতে মায়েরার মুখ চেপে ধরে। বাঁ হাতে মায়েরার কোমর চেপে খানিক উঁচু করে তার ঘরে নিয়ে যায়।
মায়েরা চোখ বড় বড় করে তাকায়। হায় আল্লাহ, আজ সে শেষ। ইরফান তার ঘরে গিয়ে বাম পা দিয়ে দরজা শব্দ করে লাগায়। মায়েরাকে নামিয়ে দেয়। মুখ থেকে হাত সরিয়ে দিলে মায়েরা ইরফানকে ঠেলে সরিয়ে দিতে চায়। হাঁপানো কণ্ঠে বলে ওঠে, উফ, ছাড়ুন আমায়। ইরফান মায়েরাকে তার সাথে চেপে ঠান্ডা গলায় প্রশ্ন করেছে, রেগেছ কেন? মায়েরা নড়াচড়া থামিয়ে দেয়। সে যে খামচি দিল তার খবর না নিয়ে তার রাগের খবর নিচ্ছে। মায়েরা অবাক নয়নে তাকায় ইরফানের পানে। ইরফান শান্ত চোখে মায়েরার দিকে চেয়ে মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান বাঁ হাতে মায়েরাকে তার সাথে চেপে ডান হাতে পিছনে নিয়ে মায়েরার জামার চেন এক টানে খুলে দেয়। মায়েরা ঝাঁকি দিয়ে ওঠে, কাপা কণ্ঠে বলে, কি করছেন? ইরফান মায়েরার মুখ পানে চেয়ে মৃদু স্বরে বলে, বডি চেক। মায়েরা ভীতু কণ্ঠে বলে, ছাড়ুন আমায়, আর খামচি দেব না। ইরফান মায়েরার ভীতু মুখ পানে দৃষ্টি ঘোরায়, মৃদু স্বরে বলে, ভয় পাচ্ছ কেন? মায়েরা চোখ নামিয়ে নেয়, মিনমিন করে বলে, ছাড়ুন। কথাটা শেষ করতে পারেনি। ইরফান মায়েরার জামার নিচে হাত গলিয়ে দেয়। মায়েরার শরীর অবশ হয়ে আসে। কাপা গলায় আবারও কিছু বলতে চায়, জড়িয়ে আসে কথা। মাথা নিচু করে শরীর ছেড়ে দেয়। ইরফান আগলে নেয় মায়েরাকে, আড়ালে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। মায়েরার ঘাড়ের নিচে পিঠের উপরি অংশের ডান সাইডে 2 আঙ্গুলের আলতো স্পর্শ দেয়। মাথা নিচু করে চোখ বুজে তার বুকে লেগে দাঁড়ানো মায়েরার দিকে আর চোখে চেয়ে মোহনীয় গলায় বলে, হিয়ার ইজ এ ব্রাউন মোল। মায়েরার পুরো শরীর শিরশির করে ওঠে। এই লোক জানলো কী করে তার এখানে তিল? গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে মেয়েটার। ইরফান আবারও একই সুরে বলে, আই এম ওয়েটিং টু ইট দিস। মায়েরার শরীর ঝিমিয়ে আসে। ইরফানের এসব কথায় মেয়েটার ছোট্ট শরীর ভেঙে আসে। 2 হাতে ঠেলে ইরফানকে সরাতে চায়। কাপা গলায় বলে, আমার খিদে পেয়েছে, ছাড়ুন আমায়। ইরফান মায়েরার দিকে তাকায়, মৃদু স্বরে বলে, আই অ্যাম অলসো হাংরি। থেমে যায় ইরফান। মায়েরার অস্বাভাবিক শ্বাস প্রশ্বাসে ভুরু কুঁচকে তাকায় মায়েরার পানে। জামার চেইন লাগিয়ে দেয়। মায়েরাকে ছেড়ে 2 হাতে আঁচলায়। মায়েরা ছোট্ট মুখটা নিয়ে চিন্তিত কণ্ঠে নরম গলায় জিজ্ঞেস করে, আর ইউ ওকে? মায়েরা ঢোক গিলে চোখ বুজে আছে সে। ইরফান মায়েরার শুকিয়ে আসা মুখটার দিকে চেয়ে রইল কিছু সময়। কিছু একটা ভেবে মায়েরাকে ছেড়ে দাঁড়ায়। মায়েরা পড়ে যেতে নিলে ইরফান দ্রুত মায়েরাকে 2 হাতে আগলে নেয়। চিন্তিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন? তোমার কি শ্বাসকষ্ট হচ্ছে? মায়েরা চোখ বুঝেই মিনমিন করে বলে, আপনি কাছে আসলে আমার শ্বাসকষ্ট চাপ দেয়, দূরে সরুন। ইরফান তবদা খেয়ে চেয়ে থাকে মায়েরার দিকে। এই স্টুপিড আসলেই তাকে জ্বালানোর জন্যই এসেছে। কিছু একটা ভেবে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে, মৃদুস্বরে বলে, ইটস ওকে, রিল্যাক্স। এরপর মায়েরাকে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে ইরফান মায়েরাকে ছেড়ে দাঁড়ায়। ছাড়া পেয়েই লম্বা শ্বাস নেয়। ইরফানকে পাশ করে দরজার কাছে গিয়ে দাঁড়ায়। দরজা টেনে খুলতে চায়, তবে পারে না। ইরফান উল্টো ঘুরে তীক্ষ্ণ চোখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা ব্যর্থ হয়ে কতক্ষণ উল্টো ঘুরিয়ে দাঁড়িয়ে রইল। তার ভেতর এখনও কাঁপছে, কথা বলবে কী করে? দরজাও খুলতে পারছে না, বারবার শুকনো ঢোক গিলছে। ইরফান নিজেই এগিয়ে এসে মায়েরার পিঠ ঘেঁষে দাঁড়ায়, হাত বাড়িয়ে লক খুলে দেয়। দরজা খোলার জন্য এখান থেকে পিছু যেতে হবে। ইরফান তো সরে না। মায়েরার দৃষ্টি এলোমেলো। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরাকে পরখ করছে। মায়েরা এক পর্যায়ে মিনমিন করে বলে, সরুন। ইরফান নিরেট কণ্ঠে বলে, স্টুপিড, এসব কাঁপাকাঁপি থামানোর মেডিসিন নিয়ে কাঁপাকাঁপি স্টপ না করলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়েরার কান্না পাচ্ছে। কী করল সে? ইরফান মায়েরার কাঁধে পড়ে থাকা ওড়না দিয়ে মাথায় তুলে দেয়, মৃদুস্বরে বলে, গো। কথাটা বলে মায়েরার থেকে দূরে সরায় দাঁড়ায়। মায়েরা সুযোগ পেয়ে দ্রুত দরজা টেনে খুলে এক দৌড় দেয়। ইরফান পিছন থেকে ধমকে বলে, পড়ে গেলে থাপ্পড় সব গালে পড়বে, স্টুপিড, স্টুপিড গার্ল। কথাটা বলে ইরফান দীর্ঘশ্বাস ফেলে। এরপর গটগট পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। সিঁড়ি বেয়ে মায়েরাকে ধীরে ধীরে নামতে দেখল। ইরফান মায়েরার পিছু পিছু নামতে থাকে। রুমা নার্স, তারেক নার্স আর শুদ্ধকে খাবার দিয়ে ঘরের দিকে যাচ্ছিল। মায়েরার পিছু পিছু ইরফানকে সিঁড়ি বেয়ে নামতে দেখে অবাক হয়ে তাকায়। তারেক নামাজও খানিকটা অবাক হয়ে যায়। শুদ্ধ মিটিমিটি হাসছে, মনে মনে ভাবে, এই মায়েরা তো বহুত কাজের। মায়েরা ডাইনিংয়ে এসে সবাইকে দেখে কিছু বলল না। তার ঘরের দিকে যেতে নিলে ইরফান গম্ভীর গলায় বলে, রাগিও না আমায়। মায়েরার পা থেমে যায়। ওরে আল্লাহ, এই লোক তার পিছু পিছু চলে এসেছে। তারেক নার্স মায়েরাকে, মায়েরা আম্মু এসো। আরও খাবে কখন? অনেক বাজে তো। শ্বশুরের কথায় মায়েরা আর তার ঘরের দিকে যেতে পারল না। ধীর পায়ে এগিয়ে আসে।
সামনে বসা শুদ্ধ হেসে তার পাশের চেয়ার দেখিয়ে দিয়ে বলে, মায়েরা এখানে এসে বসো। ইরফান চোখের পলকে শুদ্ধর পাশে এসে দাঁড়ায়। শুদ্ধ তার প্লেটের দিকে তাকিয়ে হাসে। হঠাৎই তার পাতে এক গ্লাস পানি পড়তে দেখে শুদ্ধ হা হয়ে যায়। ভাত মুখে নিতে চেয়েছিল, তার আগেই কেল্লা ফতে। শুদ্ধ মুখ অসহায় হয়ে যায়। যদিও আর দুবার মুখে নিলে শেষ হয়ে যেত, কি আর করার। এদিকে ইরফানের কাণ্ডে রুমা নওয়াজ, তারেক নওয়াজ অবাক হয়, তবে কিছু বলে না। শুদ্ধ পানি খেয়ে উঠে দাঁড়ায়, ইরফানের দিকে তাকিয়ে বলে, বুক বেশি পুড়লে একটু ছ্যাঁকা দিয়ে আয়। আমি তোর বউকে পাহারা দিচ্ছি, কোনো শেয়ালকে ঘেঁষতে দিব না, যা, পাক্কা। ইরফান ভুরু কুঁচকে বলে, তুই তো নিজেই শেয়াল। শুদ্ধ আসমান থেকে পড়ার ভান করে বলে, আস্তাক ফিরুল্লাহ, আমার মতো এক নারীতে আসক্ত ছেলেকে শেয়াল বলতে তোর বাধল না? ইরফান বিরক্তি কণ্ঠে বলে, ইন ফিউচার তুই মেয়ে হয়ে গেলেও ওর জন্য শেয়ালই থাকবি। এখন দূর হ এখান থেকে। শুদ্ধ এই জীবনে এত শখ খেয়েছি কিনা সেটাই ভাবছে। মাথায় হাত চলে গিয়েছে কখন বুঝলো না। তার মামা মামির দিকে তাকিয়ে মেকি হাসল। তারা তো আর শুনতে পাচ্ছে না। তাদের ছেলে না মানা বউয়ের জন্য আতেল হয়ে বসে আছে। নিজেকে সামলে গলা নামিয়ে বলে, বলছি ফুল কি বসতে দিয়েছিল? বাট ফুল পাঠালাম যে ঘরে, মৌমাছি সে ফুলের মধুর টানে পিছু পিছু চলে এলো, বসতে দেয়নি তাই না? ইরফান দাঁতে দাঁত চেপে গলা নামিয়ে বলে, ফালতু কথা স্টপ করে এখান থেকে যা, আমি আম্মুর জন্য এসেছি। শুদ্ধ হাত টেনে বলে, সে তুই মামির জন্য আয়, নয়তো মামার জন্য আয়, মধু না পাঠালে তো আর আসতি না। ভালো ভালো চালিয়ে যা। বলে যেতে যেতে বলে, মায়েরা আজ কিন্তু দূর দূরান্ত থেকে আমাদের অনেক কাজিন আসবে, তুমি ভালোভাবে পরিপাটি হয়ে সাজবে কেমন? ইরফান দাঁতে দাঁত চেপে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ মিটিমিটি হাসছে। রুমা নওয়াজের দিকে তাকিয়ে বলে, মামি তোমার বৌমাকে পারলে শাড়ি পরিয়ে রাখবে এই কয়েকদিন, দেখবে সবাই তোমার বৌমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে। ইরফানের কাছে ফিসফিসিয়ে বলে, স্পেশালি আমাদের এত এত সিঙ্গেল ভাইগুলোর প্রশংসা তো মায়েরার প্রাপ্য। ইরফান রেগে ডান হাতে শুদ্ধর কলার চেপে ধরে। রুমা নওয়াজ, তারেক নওয়াজ অবাক হয়ে দেখছে ইরফান আর শুদ্ধকে। তারেক নওয়াজ অবাক হয়ে বলেন, কি হয়েছে তোমাদের? বাবার কথায় ইরফান শুদ্ধর কলার ছেড়ে দেয়, বিরক্তির নিঃশ্বাস ফেলে। চোখ ঘুরিয়ে মায়রার দিকে তাকালো। মায়রা তার বাবার চেয়ারের পাশে মাথা নিচু করে বসে আছে। ইরফান এগিয়ে গিয়ে মায়রার পাশের চেয়ার টেনে বসলো। দু হাতের পাঞ্জাবির হাতাকনুই পর্যন্ত গুটিয়ে শান্ত গলায় বলে, আম্মু। রুমা নওয়াজের মুখে হাসি ফুটে ওঠে। ইরফান মায়রাকে পরপর খাবার বেড়ে দেয়। তারেক নওয়াজের খাওয়া শেষ। তিনি ইরফানের সাথে ইনায়ের বিয়ের ব্যাপারে টুকটাক কথা বলে ঘরে চলে যান। রুমা নওয়াজ খাবার বেড়ে নিয়ে রিতাকে সাথে নিয়ে তার বোনের রুমের দিকে যান। তারা তো এখানে আসছে না, কি আর করার। মায়েরা ইরফানের পাশে বসে উসখুস করে। ঘরের কথা ভুলতেই পারছে না, তার মধ্যে এই লোক তার কলিজার মধ্যে উঠে আসতে চাইছে। ইরফান খাওয়ার মাঝে গলা নামিয়ে বলে, এসব কাঁপাকাঁপি নড়ানড়ি স্টপ করে খাবার ফিনিশ করো, নয়তো এক্ষুনি কোলে বসাবো স্টুপিড। কথাটা বলে ইরফান বাঁ হাতে মায়রাকে টেনে তার পাশ ঘেঁষিয়ে বসিয়ে দেয়। মায়রা মৃদু চেঁচিয়ে ওঠে। শুদ্ধ সোফায় বসে ফোনে ব্যস্ত। মায়রা ইরফানকে উপর থেকে দেখা গেলেও ইরফানের কর্মকাণ্ড দেখা গেল না। তবুও শুদ্ধ মাথা নিচু করে মিটিমিটি হেসে বলে, থাক, তোদের প্রাইভেসি দিচ্ছি। কথাটা বলে তার বরাদ্দকৃত রুমের ঘরে এগিয়ে যায়। এদিকে মায়রা শক্ত হয়ে বসে আছে। লজ্জায় মাথা কেটে ফেলতে ইচ্ছে করছে তার, আর নিতেই পারছে না। কি পরিমাণ বেহায়ালোক হলে এখানে বসে এমন করে। রেগে বলে, ছাড়ুন বলছি। ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়রা রেগে এঁটো হাত দিয়ে ইরফানের পেটের কাছে খামচে ধরে। ইরফান খাবার মুখে নিয়ে ভুরু কুঁচকে তাকায় মায়রার হাতের দিকে। সাদা পাঞ্জাবি হলুদ হয়ে গিয়েছে মুহূর্তেই। ঘাড় বাঁকিয়ে শান্ত চোখে মায়রার দিকে তাকায়। মায়রা লজ্জা রেখে ইরফানের দিকে তাকিয়ে রেগে বলে, ছাড়বেন আপনি, আমি খেতে পারছি না, অসভ্য লোক। কী হয়েছে লিটল কুইন, কাঁদছো কেন? ইনায়া কানে ফোন নিয়ে, কাঁদছে তো কাঁদছেই, ফোঁপাতে ফোঁপাতে কথাই বলতে পারে না মেয়েটা। ফাইজ বিচলিত হয়। কি হলো তা লিটল কুইনের? আবার অসহায় কণ্ঠে বলে, লিটল কুইন, আই এম সরি, বাট এটা তো অন্তত বলো আমি কি করেছি। ইনায়া কথা বলে না। ফাইজ আবারও বলে, লিটল কুইন কী হয়েছে তোমার, প্লিজ বলো, আমি কোনো ভুল করেছি? তাহলে শুধরে নিব তো। ইনায়া সময় নিয়ে কোনো রকমে কান্না আটকে নাক টেনে বলে, অসভ্য ফাজিল নষ্ট লোক, আপনাকে আমি জীবনেও বিয়ে করব না।
ফাইজ স্তব্ধা খেয়ে যায়। সে কিছু বলার আগেই ইনায়া আবারও বলে, 100টা এক্স ছিল, তাদের নিয়ে ঘুরে এখন আমাকে বিয়ে করতে এসেছেন? আপনাকে আমি দেখে নেব ফাজিল লোক। বলেই খট করে ফোন কেটে দেয়। ওপাশে ফাইজের সব মাথার উপর দিয়ে গেল। কিছু বলতে গিয়েও থেমে গেল কল কাটার শব্দে। তার এক্স ছিল? সেটা কে সে তো নিজেই জানে না। বিয়ের একদিন আগে কোন বেয়াদব তার বিয়ে ভাঙছে, আবার তার লিটল কুইনকে কাঁদাচ্ছে। ইনায়ের নাম্বারে আবারও কল দিলে ব্যস্ত দেখায়। বারবার কল দেয় একই কেস। বুঝলো অলরেডি ব্লক লিস্টে চলে গিয়েছে তার নাম্বার। উপায় না পেয়ে দ্রুত ইরফানের ফোনে কল দেয়। ইরফান খাওয়ার মাঝে পকেট থেকে ফোন বের করলো না। একবার, দুইবার, তিনবারের কল কেটে দেয়। তখন মাইরা খেতে খেতে বলে, কল ধরছেন না কেন? যদি কারো অনেক প্রয়োজন হয়। ইরফান শেষবার খাবার মুখে নিয়ে ঘাড় বাঁকিয়ে মায়রার দিকে তাকায়। মায়রা ঢোক গিলে মেকি হেসে বলে, আপনার ভালোর জন্যই তো বলছি। ইরফান চোখ ঘুরিয়ে মায়রার প্লেটের দিকে তাকালো। এখনও অর্ধেক খাবার প্লেটেই পড়ে আছে। গম্ভীর গলায় বলে, এত শখ কোলে ওঠার? মায়রা বোকা চোখে চেয়ে বলে, মানে? ইরফান মায়রার দিকে একটু ঝুঁকলে মায়রার চোখ বড় বড় করে বলে, না না না, খাচ্ছি খাচ্ছি। ইরফান ভুরু কুঁচকে তাকায় মায়রার মুখ পানে। মৃদুস্বরে বলে, ফাস্ট। মায়রা অসহায় মুখ করে খাওয়ার গতি বাড়ায়। ইরফান উঠে গিয়ে বেসিনে হাত ধুয়ে পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে। এগিয়ে এসে আবারও মায়রার পাশের চেয়ারে বসে ফাইজকে কল ব্যাক করে কল লাউডে দিয়ে ফোন স্ক্রল করতে থাকে। ওপাশ থেকে ফাইজ রেগে বলে, এই শালা আমার কোন জন্মে এক্স ছিল? পাশ থেকে মায়রা খুক খুক করে কেসে ওঠে। ইরফান পানি খাওয়ার জন্য তো তার মুখের দিকে গ্লাস বাড়িয়েছিল। মায়রার কাশির শব্দে দ্রুত মায়রার সামনে গ্লাস রাখে। মায়রার সামনে গ্লাস দেখে দ্রুত পানি খায়। ইরফান বিরক্ত বলে, কি প্রবলেম? আরে তোর বোন কেঁদে কেটে অবস্থা খারাপ করে দিয়েছে। আমার নাকি 100টা এক্স ছিল। কোন জন্মে ছিল সেগুলো? এই সব কথা ওর কানে কে ঢুকিয়েছে? ইরফান একটু থেমে কিছু একটা ভেবে নির্দ্বিধায় বলে, শুদ্ধ। ওপাশে ফাইজ বোকা বনে যায়। তাই তো, তার এই জাতশত্রু থাকতে সে আবার চিরুনি অভিযান চালাচ্ছে কেন? এই বেয়াদবকে সে ছাড়বে না। দ্রুত ইরফানের কল কেটে দেয়। এদিকে মায়রা মার্বেলের ন্যায় বড় বড় করে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান মায়রার দিকে ভুরু কুঁচকে চেয়ে বলে, হোয়াট? মায়রা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বিস্ময় কণ্ঠে বলে, আপনি কেমন ভাই যার 100টা এক্স ছিল তার সাথে নিজের বোনের বিয়ে ঠিক করেছেন? ইরফান ধমকে বলে, শাট আপ। মায়রা ধমক খেয়ে কেঁপে ওঠে। ইরফান নিজেকে শান্ত করে ফোনে দৃষ্টি রেখে শান্ত গলায় প্রশ্ন করে, এক্স থাকলে কি তাকে বিয়ে করা যায় না? মায়রা পিটপিট করে তাকে ইরফানের দিকে। উত্তরে বলে, কখনোই না। সেকেন্ড হ্যান্ড জিনিস কোন আবালে চায়? ইরফান ঠান্ডা গলায় প্রশ্ন করে, তুমি? মায়রা অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। কথার পিঠে বলে ফেলে, আমার তো বিয়ে হয়ে গিয়েছে। ইরফান ফোনে দৃষ্টি রেখেই ঠোঁট বাঁকায় সামান্য। মৃদুস্বরে বলে, তোমার হাজব্যান্ড ফার্স্ট হ্যান্ড নাকি সেকেন্ড হ্যান্ড? মায়রা পিটপিট করে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ইরফানের কথাটা বোঝার চেষ্টা করছে বোধহয়। ইরফানের হাতের ফোন রেখে মায়রার দিকে ফিরে বলে, আপাতত যে কোলে বসতে চাইছো এটা শিওর? মায়রা চেঁচিয়ে ওঠে, না। ইরফান রেগে বলে, খাচ্ছ না কেন স্টুপিড? 5 মিনিটে সব শেষ না করলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো। মায়েরা মাথা নিচু করে মুখ ভেঙিয়ে গপ গপ করে খেতে থাকে। খাওয়া শেষে ইরফানের দিকে তাকালে ইরফান বসা থেকে দাঁড়িয়ে যায়। গটগট পায়ে তার রুমের দিকে যায়। মায়রার মাথায় প্রশ্ন ঘুরছে, ইরফানের কি এক্স ছিল? ইরফানকে জিজ্ঞেস করতে ইচ্ছে করলো কিন্তু সাহস কুলায় না মেয়েটার। আবার বিড়বিড় করে, এমন খবিশ লোকের পাশে 2 মিনিটও কোনো মেয়ে টিকতে পারবে না। এক্স তো দূরে থাক, এই বেয়াদব শালা তোর লজ্জা করে না ছোট বোনের পিছে লাগতে? শুদ্ধ টান টান হয়ে আয়েশ করে বিছানায় শুয়ে আছে। হেসে বলল, লজ্জা তো নারীদের ভূষণ আমার সম্বন্ধী, আমি কেন এসব নিয়ে ঘুরবো? ফাইজ দাঁত কিরমির করলো। এক হাতের কাছে পেলে এক্ষুনি খুন করতো। আর সহ্য করা যাচ্ছে না। রাগে চিৎকার করে বলে, আমার বউকে কাঁদালি কেন? তোকে ছাড়বো না বলে দিচ্ছি। শুদ্ধ পাত্তা না দিয়ে বলে, চাইলেও ছাড়তে পারবি না সোনা, আমি তোর হবু সম্বন্ধী যে। ফাইজ রেগে বলে, আমার বোনকে কি করে বিয়ে করিস সেটাই আমি দেখব বেয়াদব। এতদিন আমার পিছে লেগে আমার ছোট বউটাকে কাঁদাচ্ছিস। শুদ্ধ মুখটা ইনোসেন্ট করে বলে, সত্যি কেঁদেছে ইনায়া? ফাইজ উপাস থেকে চিৎকার করে বলে, না, হেসেছে। শুদ্ধ হেসে বলে, তাহলে তুই এত প্যারা নিচ্ছিস কেন? হাসি মুখ দেখতে পাচ্ছিস না বলে পিক তুলে দিব? খবরদার আমার বউয়ের আশেপাশে গিয়েছিস তো তোকে কেটে কুচি কুচি করবো আমি বেয়াদব। শুদ্ধ মন খারাপের ভান করে বলে, বুঝেছি বুঝেছি, তোর বউ কেঁদেছে। আমার তো তোর বোনকে কাঁদানো দায়িত্ব। বউকে না, ও কাঁদলো কেন রে? আমি শুধু তোর কলিগদের সাথে থাকা পিকগুলো দিয়েছি, বিশ্বাস কর।
যারা তোর কোলে উঠতে চাইছিল শুধু তাদেরটাই দিয়েছি, দূরত্ব আছে যাদের মাঝে ওদেরটা দেইনি। আসলে তুই বস হিসেবে কলিগদের সাথে কত অমায়িক সেটাই বোঝাতে চেয়েছি, আর কি। ভালো করিনি ব্রো। ফাইজ হতাশার নিঃশ্বাস ফেলল। এর মতো বেয়াদবকে বন্ধু হিসেবে বয়ে বেড়াতেই জান যায় অবস্থা, আবার তার বোনকে বিয়ে করে আরেকটা সম্পর্ক বাড়াবে। এর অত্যাচার সহ্য করবে কি করে? শুদ্ধ মিটিমিটি হেসে বলল, ইরফানের জন্য সিনিয়র মেয়ে দেখছি, তোর জন্য দেখব না? ফাইজ দাঁতে দাঁত চেপে বলে, আমাদের কারো জন্য দেখতে হবে না, তুই বরং তোর জন্যই দেখ। কারণ আমি আজকেই ফারাহের বিয়ে ঠিক করতে যাচ্ছি। আমার বিয়ের পরদিন ওর বিয়ে হবে। তোর মতো বেয়াদবকে আমার সম্বন্ধী বানানোর কোনো ইচ্ছে নেই। বলেই খট করে কল কেটে দেয়। শুদ্ধ বোকা বনে চেঁচিয়ে ওঠে, এই আমার বউ! ততক্ষণে কল কেটে গিয়েছে। কি জ্বালা! সে কি না হয় একটু মজা করেছে, তাই বলে তার বউকে তার থেকে কেড়ে নিবে? কত বড় সাহস! ও মজা করেছে নাকি? না না, কোনো রিস্ক নেওয়া যাবে না। যদি সত্যি সত্যি তার না হওয়া বউটাকে অন্যের সামনে বসায়। এমনিতেই তার বউ তার থেকে দূরে সরার মতো সুতো খোঁজে। না না, লেট করা যাবে না, এক্ষুনি যেতে হবে। ভাবনা নিয়ে দ্রুত ঘর থেকে বেরোলে গায়ে এসে শক্ত কিছুর আঘাত লাগে। শুদ্ধ ভুরু কুঁচকে ডান পাশে ফিরে তাকায়। ইনায়াকে রেগে তার দিকে তাকিয়ে থাকতে দেখে শুদ্ধ ভড়কে যায়। ভাবনার মাঝে ইনায়া তার হাত থেকে আর একটা জুতো শুদ্ধর দিকে ছুঁড়ে মারলে শুদ্ধর চোখ বড় বড় করে দ্রুত বসে পড়ে। হায় আল্লাহ, সবাই তার পিছনে লাগছে কেন? ইনায়া রেগে বলে, তোমাকে আমি ছাড়বো না শুদ্ধ ভাই। বলতে বলতে আরেকটা জুতো হাতে তুলে নিয়ে এসেছে। শুদ্ধ কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে দরজার দিকে যায়। পিছন থেকে একটার পর একটা জুতো আসছে। শুদ্ধ চিল্লিয়ে বলে, ছি ছি, বড় ভাইকে এভাবে অপমান করছিস? ইনায়া রেগে বলে, তোমাকে এর চেয়েও জঘন্যভাবে আপ্যায়ন করা উচিত। আমার বিয়ে ভাঙতে চাও কেন তুমি? শুদ্ধ পিছু ফিরে একবার তাকালে দেখল ইনায়া আবারও জুতো হাতে ছুঁড়ে মারছে। শুদ্ধ লাফ দিয়ে 2 পা ডান দিকে যায়। মায়েরা খেয়ে উঠে তার ঘরের দিকে যাচ্ছিল। তার আগেই এই জুতো ছোড়াছুড়ির পাল্লায় বেচারি তবদা খেয়ে চেয়ে আছে। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে মায়েরাকে বলে, মায়েরা তোমার ননদিনীকে বোঝাও তো, আমার আর তার ভাই আমাকে উঠতে বসতে সালাম দেয় উচিত। ইনায়া রেগে বলে, কোনোদিনও দেব না সালাম। দরকার পড়লে রাস্তার কুকুরকে সালাম দেব, তাও তোমাকে না। মায়েরা একবার ইনায়াকে দেখছে আর একবার শুদ্ধকে দেখছে। শুদ্ধ কোনো রকমে দরজা খুলে দরজার কাছে দাঁড়িয়ে বলে, কী রে, আমার জুতো কই? ইনায়া 2 হাতে 2টো জুতো ছুঁড়ে মারে শুদ্ধর দিকে। শুদ্ধ চিংড়ি মাছের মতো লাফ দিয়ে কয়েক পা পিছিয়ে যায়। একটুর জন্য লাগলো না শেষমেশ বোনের হাতে জুতোর বাড়ি। জুতো জুতো দুটো পরে নিয়ে বাইরে বের হয়। এরপর শুদ্ধ বাইরের থেকে উঁকি দিলে বলে, বেয়াদব বোন, তোর খবর আমি বাংলাদেশের সব নিউজে করব। উপর বড় বড় করে লিখে দেব, বেয়াদব আলী যে তার বড় ভাইকে ন্যূনতম সম্মান করে না, শালী পাপিষ্ঠ। ইনায়া রেগে বলে, তোমাকে সম্মান করলেই আমি পাপিষ্ঠ হয়ে যাব? তখন ভালো মানুষেরা কাঁদতে শুরু করবে পাপিষ্ঠকে সম্মান করার শোকে। শুদ্ধ চোখ বড় বড় করে। কত বড় বেয়াদব বোন তাকে অপমান করেছে! দাঁত কিরমির করে বলে, ফাইজের ভেতর কিন্তু তোর ভাইয়ের মতো থাপ্পড়ের মেশিন সেট করব। আমার পিছে লাগিস? ইনায়া চেঁচিয়ে বলে, আমি আর তোমার বউয়ের ভেতর ঝালের ড্রাম সেট করব, যেন তুমি তাকে টাচ করলেই ঝালের শক লাগে। শুধু ইনোসেন্ট ফেস বানায়। তার না হওয়া বউ তো এমনিই কারেন্ট মরিস, আরও হলে তাকে মঙ্গল গ্রহ যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ভাবনার মাঝেই আরেকটি জুতো শুদ্ধর মুখের দিকে আসলে বেচারা শুদ্ধ ঠাস করে দরজা লাগিয়ে দেয়। ইনায়া কেঁদে কেঁদে অনেকগুলো জুতো তুলে নিয়ে এসেছিল শুদ্ধকে মারতে। কত বড় সাহস তাকে কাঁদায়! তার পার্সোনাল ব্যাড বয়কে নিয়ে উল্টোপাল্টা বলে। মায়েরা ইনায়ের দিকে এগিয়ে এসে বলে, কি হয়েছে আপু? রুমা নওয়াজ বোনের ঘর থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, এমন চিল্লাচিল্লি করছিস কেন? বলতে বলতে দেখলো ইনায়ার পাশে কয়েকটা জুতো আবার দূরে কোথাও কোথাও ছড়িয়ে আছে। মনে হচ্ছে জুতোর র্যাক থেকে সব জুতো বের করে এনেছে। রুমা নওয়াজ ভুরু কুঁচকে বলে, কি হয়েছে, তুই জুতো নিয়ে কি করছিস? ইনায়া নিজেকে সামলে তার ঘরের দিকে যেতে যেতে বলে, কুকুর এসেছিল, তাকে তাড়িয়ে দিয়েছি। রুমা নওয়াজ অবাক হলেন। তাদের বাসায় কুকুর কোন দিক থেকে আসবে? এ জীবনে তো আসেনি, হঠাৎ কোন দিক থেকে আসলো? মায়েরা ইনায়ার পিছু পিছু যায়। সে কিছুই বুঝলো না কি হয়েছে। মায়েরা ইনায়ার ঘরে গিয়ে
ইনায়াকে জিজ্ঞেস করে, আপু কি হয়েছে তোমার? তোমার হবু বরের নাকি 100টা এক্স? ইনায়া রেগে বলে, মাইরা। মাইরা ঝাঁকি দিয়ে উঠে বুকে থুতু দেয়। এরা দুই ভাই বোন একই মনে হচ্ছে। রেগে গেলে কি করে নিজেই জানে না। ইনায়া নিজেকে সামলে নাক টেনে শান্ত গলায় বলে, শুদ্ধ ভাই মিথ্যে বলেছিল আমাকে। ভাইয়া এসে আমাকে বলেছে শুদ্ধ ভাইয়ের জন্য আমি তাকে ভুল বুঝে ব্লক করে দিয়েছি সবখান থেকে। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। না, দুই ভাই বোন এক নয়। ইনায়া ইরফানের রাগের এক কাঠিতেও নয়। অতঃপর বলল, তাহলে এখন ব্লক খুলে দাও। তাই বলে শুদ্ধ ভাইয়াকে জুতো মারলে শেষমেশ? বলতে বলতে হেসে ফেলল মাইরা। ইনায়া দু হাতে চোখ মুছে বলে, ঠিক করেছি। ইনায়া তার ফোন এনে মাইরাকে সেই পিকগুলো দেখালো যেগুলো শুদ্ধ তাকে দিয়েছিল। প্রতিটি পিকে কোনো না কোনো মেয়ে ফাইজের একদম গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। মায়েরা অবাক হয়ে বলে, এভাবে কেন দাঁড়িয়েছে? ইনায়া নাক টেনে বলে, কলিগ হয়তো, এজন্য বেশি ফ্রি। বাট আমি ছুটাবো এই মেয়েদের সাথে ঘেঁষাঘেঁষি? দাঁড়াও, ব্লক খুলবো না, মরে যাক এই লোক ওপাশে। ইনায়ার কথায় মায়েরা হেসে ফেলল। ইনায়ার কাঁধে ডান হাত দিয়ে বলে, তোমার তো অনেক বুদ্ধি আপু। ইনায়া মুখ ফুলিয়ে রাখল। তার ভালো লাগছে না। এরা যে ফাইজের এক্স এটা তো বিশ্বাসই হচ্ছিল না। যদিও মানুষটাকে সেভাবে জানে না ইনায়া, মনে মনে একটু একটু পছন্দ করে। এক্স থাকতেই পারে, সে তো আর মন পড়তে পারে না। কিন্তু ইরফানই সে শুদ্ধ ভাইয়ের বান্দরামির কথা বললে ইনায়া বুঝতে পারে। তবে ইনায়া ভীষণ রেগে যাচ্ছে। এসব কী ধরনের ঘেঁষাঘেঁষি? সে জীবনেও মানবে না। সে যদি ওই বজ্জাত লোককে শায়েস্তা না করেছে তবে তার নাম ইনায়া নয়। মায়রার হঠাৎ ইরফানের কথা মাথায় আসে। ইরফানও কি এভাবে দাঁড়ায় মেয়েদের সাথে? ভাবতেই কেমন যেন লাগলো। আনমনে প্রশ্ন করে, আপু তোমার ভাইয়ের ভার্সিটিতে কি ম্যাডাম আছে? ইনায়া মৃদু হেসে বলে, হ্যাঁ, থাকবে না কেন? স্যার ম্যাডাম ছাড়া ভার্সিটি চলবে কি করে? মায়েরা বোকা বনে যায়। কথা তো সত্যি। নিজেই নিজেই মাথায় চাটি বসায়, নিজেই বোকা প্রশ্নে আরেকটি প্রশ্ন উকি দেয় মনে। ভার্সিটির মেয়েরা তো তার চেয়ে বড়, ইরফান তাদের পড়ায়। ভাবতেই মাইরার কেমন যেন প্রচণ্ড বিরক্ত লাগলো। মেয়েটার কাছে টিচারের পেশা একদমই ভালো লাগলো না। ইনায়ার চোখ ছোট ছোট করে বলে, কেন জিজ্ঞেস করলে মাইরা? ইনায়ার কথায় মাইরা থতমত খেয়ে মেকি হেসে বলে, এমনি। কথাটা বলে আবারও আনমনা হয়। ছোট মাথায় কত শত চিন্তা জমা হলো। দুপুর গড়িয়ে ধরণীর বুকে সন্ধ্যা নেমেছে। মায়রা নামাজ পড়ে তার ঘর থেকে বের হলে রুমা নওয়াজকে দেখে মৃদু হেসে বলে, কিছু বলবেন মা? রুমা নওয়াজ চুপ করে তাকিয়ে রইল মায়রার দিকে। মেয়েটাকে সে একটু আধটু কথা তো শুনিয়েছিল, তবে মায়রা তার সাথে হেসে হেসে কথা বলে যেন কিছুই হয়নি। রুমা নওয়াজ গলা ঝেড়ে হাতের শাড়ি এগিয়ে দিল। মায়রা পিটপিট করে দেখায় শাড়ির পানে লাল টুকটুকে একটি শাড়ি। রুমা নওয়াজ মৃদুস্বরে বলে, এটা পরে থাকবে। বাড়িতে অনেক মেহমান আসবে, তোমাকে দেখতে চাইবে। শাড়িটা পরে নিজেকে পরিপাটি করে নাও। মায়েরা বিনা বাক্যে শাশুড়ির থেকে শাড়ি নিল। পরতে পারবে? মায়েরা হেসে বলে, চেষ্টা করে দেখি। আমি এর আগে আপনাকে আর আম্মাজানকে পরিয়ে দিতে দেখেছি। রুমা নওয়াজ ভুরু কুঁচকে বলে, আম্মাজানকে? শুদ্ধ ভাইয়ার মা। রুমা নওয়াজ কেমন করে যেন তাকালো মায়রার দিকে। আম্মাজান? তবে কিছু বলল না। নিঃশব্দে তার ঘরের দিকে গেলে মায়রা মৃদু হেসে তাকিয়ে রইল রুমা নওয়াজের দিকে। শুনেছিল শাশুড়িরা নাকি আর একটা মা হয়। তার তো একটাই মা নেই, আর একটা মাও সেভাবে ভাবে না তার কথা। হঠাৎই ফিক করে হেসে দিল। মাঝে মাঝে কিছু অদ্ভুত ব্যাপারে কষ্ট পাওয়া দেখে নিজেরই হাসি পায়। ভাবনা রেখে খুশি মনে তার ঘরে গেল শাড়িটা নিয়ে। অনেক কসরত করে মায়েরা লাল শাড়িটা গায়ে জড়িয়েছে। অনেক ভালো না হলেও মোটামুটি ভালো হয়েছে, খারাপ লাগছে না। নিজে নিজে পরতে পেরে ভীষণ খুশি মাইরা। অনেক সময় নিয়ে শাড়ি গায়ে জড়িয়েছে মেয়েটা। ইনায়ার বিয়ে উপলক্ষে ইরফানের সব কাজিনসহ তাদের বাবা মা এসেছে। সাহেল ইরফানের বড় ফুপির ছেলে, শিহাব ইরফানের ছোট ফুপির ছেলে, মিশকা তামান্না ইরফানের মামাতো বোন, রাতুল রিয়া ইরফানের চাচাতো ভাই বোন। এরা সবাই মিলে তার মা বাবাকে নিয়ে এসেছে। মায়েরা অসহায় চোখে চেয়ে আছে, কারণ তার গলায় গুনে গুনে 4টে চেইন পরিয়ে দিয়েছে ইরফানের মামি, দুজন বড় ফুপি, একজন কাকি। সবাই এক এক করে মায়েরাকে চেইন পরিয়ে দিয়েছে। মায়েরা সবার মধ্যে মধ্যমণি হয়ে বসে আছে। মেয়েটার কেমন যেন ভীষণ অদ্ভুত লাগছে। ইরফানের বড় ফুপি মায়েরা থুতনিতে হাত বুলিয়ে সে হাত তার ঠোঁট ছুঁয়ে বলে, এমন এক পরীই তো খুঁজছি আমার সায়েলের জন্য।
মায়েরা লজ্জা পায়। শুদ্ধ জুতোর বাড়ি খেয়ে গিয়েছিল ফাইজের বাড়ি, আবারও এসেছে। তারা খালা মামিরা এসেছে, কাজিন এসেছে, দেখা করতে হবে। ঘরে ঢুকতে ঢুকতে তার খালার কথাটা শুনে নেয়, এগিয়ে এসে বলে, খালামণি, তোমার সাথে আমার ভীষণ ইম্পর্ট্যান্ট কথা আছে। শুদ্ধর কথায় সবার মনোযোগ শুদ্ধর দিকে যায়। মায়েরাকে নিয়ে ইরফানের মামিরা বসেছে মূলত মায়েরার ঘরে। শুদ্ধ উঁকি দিয়ে ভেতরে ফাঁকা ফোকর দিয়ে এসেছে। ইরফানের ফুপি, আমার বাবা, এতক্ষণ পর কই থেকে আসলি? শুদ্ধ হেসে তার খালাকে এক হাতে জড়িয়ে নেয়, ফিসফিস করে বলে, শোনো, সায়েলের জন্য মাইরাকে নিতে পারো। ইরফান তো মানে না মাইরাকে, বুঝলা? শুদ্ধর কথা সবাই না শুনলেও তার বড় খালা আর মায়েরা শুনতে পেয়েছে। মায়েরা চোখ বড় বড় করে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধর বড় খালা শুদ্ধর কান টেনে বলে, আসতে না আসতেই বান্দরামি শুরু করেছিস? এরই মধ্যে সায়েল ঘরে প্রবেশ করে। এগিয়ে এসে শুদ্ধর পাশে দাঁড়িয়ে মায়েরার দিকে তাকায়। মায়েরা ক্রিম কালারের একটি হিজাব মাথার উপর দিয়েছে। এত মানুষের জন্যই মূলত নিজেকে একটু আধটু ঢাকার প্রয়াস। সায়েল গড়া ঝেড়ে মায়েরার থেকে চোখ সরিয়ে নেয়। তার মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু, আমাকে একটা রুম দিতে বলো, ভীষণ টায়ার্ড আমি। শুদ্ধ সায়েলকে ধাক্কা দিয়ে ফিসফিসিয়ে বলে, তোর পাত্রী দেখছি আমরা, আর তুই আছিস রুম নিয়ে? আরে এবার বিয়েটা করে নে। সায়েল ভুরু কুঁচকে বলে, মেয়ে কোথায়? শুদ্ধ মেখে এসে বলে, আরে বলদ, ইরফান তো ওর বউকে মানে না, তাই তুই ওকে বিয়ে করবি, রাজি? সায়েল বিরক্ত চোখে তাকায় শুদ্ধর দিকে, রেগে বলে, এসেই আমার হাতে থাপ্পড় খেতে না চাইলে বাজে বকা অফ কর। এমনিতেই অন্য কেউ ভেবে ওর জন্য দিলে ঘন্টা বেজে গিয়েছে। পরে দেখি ইরফানের বউ, দিল তো ভেঙে চুরে শেষ, তুই আবার লবণ ছিটিয়ে দিতে আসিস? শুদ্ধ মিটিমিটি হেসে বলে, আরে তোর দিল জোড়া লাগাতে এসেছি। এই ঘরে মাইরা থাকে, ইরফানের ঘরে। এইবার বোঝ তবে কেসটা কি, বুঝলি কিছু? তাই বলছি তুই মাইরাকে পটাতে নেমে পড়, যে কয়দিন আছিস পটিয়ে নে। সায়েলের মাথা চুলকে বলে, এসব কিভাবে করে? আমার দ্বারা তো হয় না। শুদ্ধ বিরক্ত হয়ে বলে, ইরফানের পাছার সাথে পাছা ঘষা দিয়ে এসে আমার কাছে টিপস চাইছিস? যা ভাগ, নিরামিষের দল কোন হারকার। সায়েল রেগে বলে, মুখের ভাষা ঠিক কর শালা। খবরদার আমার কোনো পাতানো বোনের দিকে নজর দিয়েছিস তো? সায়েল মায়েরার দিকে তাকালো। মায়েরা শুদ্ধ আর সায়েলের দিকেই তাকিয়েছিল। এরা কি ফুসুর ফাসুর করছে সেটাই বোঝার জন্য। কিন্তু সায়েলের সাথে চোখে চোখ পড়ায় বেচারি থতমত খেয়ে দ্রুত মাথা নিচু করে নিয়েছে। ইস, তাকে কি ভাবলো? সায়েল মৃদু হাসলো। এই মেয়ে তো আস্ত একটা পুতুল, একে নাকি ইরফান মানে না। বিয়ের পরপরই শুনেছিল ইরফানের এক বাচ্চা বউ বিয়ে করেছে, আর ইরফান তাকে মানে না। তারা সবাই এটা জানে, কিন্তু তার মায়েরা সবসময় বলে কখনো না কখনো তা মেনে নিবে। মানবে কবে? তার আগে সে পটিয়ে নিলে মন্দ হয় না ভেবেই আর একটু হাসি দীর্ঘ হয়। কিছুক্ষণ পর মিশকা, তামান্না, রিয়া মায়রার ঘরে আসে। পিছু পিছু রাতুল, শিহাবও আসে। রাতুল মায়রার দিকে হাত বাড়িয়ে বলে, হাই নতুন ভাবি। মায়েরা বিব্রত বোধ করে। সায়েল রাতুলকে টেনে বলে, 21 হাত দূরে থাকবি। রাতুল চোখ ছোট ছোট করে বলে, তোর কোথায় জ্বলছে? ধরতে চাইলাম ইরফানের বউয়ের হাত, জ্বলছে তোর? কি ভয়াবহ রোগ! শুদ্ধ রাতুলের গায়ে চাপড় মেরে বলে, কারেক্ট, তুই পয়েন্ট ধরতে পেরেছিস তাই না? সায়েল রেখে দেখায় শুদ্ধর দিকে, বেয়াদব একটা। মায়ের পাশে বসা রিয়া উঠে বলে, তোমরা এই ঘর ফাঁকা করো ভাই। কেউ কিছু বলার আগেই ইরফান দরজায় দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, কি হচ্ছে এখানে? ইরফানের কথায় সবাই দরজার দিকে তাকালো। মাইরাও মাথা তুলে তাকায়। ইরফান শক্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা ঢোক গিলল, সে আবার কি করলো? ইরফান ঘরের ভিতর প্রবেশ করলে সব ছেলেরা একসাথে বলে ওঠে, ইরফান, তোর খবর কি? মেয়েরা বলে ওঠে, কেমন আছো ইরফান ভাই? ইরফান মায়রার দিকে চেয়ে উত্তর করে, ভালো। ঘর থেকে সবাই বের হও। ইরফানের কথায় সবাই একটু অবাক হয়। ইনায়া দরজার পিছনে দাঁড়িয়ে বলে, ভাইয়া সরে দাঁড়াও, ভিতরে যাব। ইরফান সরল না, বিরক্তি কণ্ঠে বলল, এই ঘর থেকে 1 সেকেন্ডের মাঝে ফাঁকা চাই। শুধু মিটিমিটি হাসছে। আর কেউ বুঝলো না বুঝলো, সে তো বুঝেছে। ইরফানের কথা কেউ অমান্য করল না। মন খারাপ করে সবাই বেরিয়ে গেল। সায়েল বুড়ো কুচকাল। শুদ্ধ যে বলল এটা মায়রার ঘর, তাহলে ইরফান কি করবে? ইরফানের পাশে দাঁড়িয়ে বলে, এটা তো মায়রার ঘর, তুই এখানে কি করবি? ইরফানের সহ্য হলো না সায়েলের নাম ধরে ডাকা। শক্ত চোখে সায়েলের দিকে চেয়ে বলে, সেই কৈফিয়ত? শুদ্ধ সায়েলকে টেনে ঘর থেকে বের করে নিয়ে যায়। এই দুটো দ্বন্দ্ব লাগলে ছাড়ানো যায় না। দুটোই সমান সমানে বলা যায়। সায়েল 40% তেরা আর ইরফান 60%। এই আর কি।
সাহেল শুদ্ধকে ধাক্কা দিয়ে বলে, কী প্রবলেম, আমাকে টেনে আনলি কেন? শুদ্ধ মেকি হেসে বলল, চল তোকে আমি বাঘ মামার গল্প শোনাই। এক জঙ্গলে ছিল এক বাঘ মামা আর ছিল এক সিংহ। তারপর? সাহেল বিরক্ত হয়ে বলে, তোকে আমার 5 বছরের বাচ্চা মনে হচ্ছে? শুদ্ধ হেসে সাহেলের থুতনি ধরে বলে, তোকে আমার সন্টু ইন্টু মিন্টু মনে হচ্ছে। এই নামগুলো শুনলেই মনে হয় ছোট বাচ্চারা ভাত খাবে না বলে বায়না করছে আর তাদের মা তাদের জোর করে খাওয়াচ্ছে। সাহেল বিরক্ত হয়ে বড় বড় পা ফেলে এগিয়ে যায়। শুদ্ধ হাসল। ইনায়া মন খারাপ করে বলে, ভাইয়া, একটা দিনই তো, একদিন আমরা সবাই মিলে একসাথে থাকি। ইরফান ভুরু কুঁচকে বলে, নিজেদের ঘরে যা। ইনায়া খুশি হয়ে হাত নেড়ে বলে, মাইরা আসো দ্রুত। মাইরা বেড থেকে নেমে দাঁড়ায়। এগোতে নিলে ইরফান মাইরার হাত টেনে ধরে, শক্ত গলায় বলে, তোমাকে যেতে বলেছি আমি? মায়েরা পিটপিট করে ইরফানের দিকে তাকায়। ওপাশ থেকে ইনায়া অবাক হয় ভাইয়ের ব্যবহারে। ইরফান ইনায়ের দিকে চেয়ে বিরক্ত কণ্ঠে বলে, যাবি এখান থেকে? হঠাৎই শুদ্ধ কোথা থেকে এসে ইরফানের সামনে তার ফোনের স্ক্রিন ধরে। ইরফান বিরক্তি মুখে চোখ সরাতে গিয়েও সরায় না। শুদ্ধ মিটিমিটি হাসছে। ইরফান রাগে শুদ্ধর ফোনে চোখের পলক নিয়ে আছড় মারল। শুদ্ধ চেঁচিয়ে বলে, আমার প্রথম বউ! ইনায়া এক দৌড় দেয়। তার ভাই কোনো কারণে রেগে আছে বুঝেছে। এদিকে মাইরা বারবার ঢোক গিলছে। শুদ্ধ অসহায় চোখে তার ফোনের দিকে তাকিয়ে আছে। আজকেই একটা ফোন কিনতে হবে। ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান মাইরার দিকে শক্ত চোখে চেয়ে আছে। শুদ্ধ কিছু একটা ভেবে বলে, ইরফান, ওর কোনো দোষ নেই, ওকে। আর কিছু বলার আগেই ইরফান শুদ্ধর মুখের উপর দরজা লাগিয়ে দেয়। শুদ্ধ অসহায় লাগলো। সাহেল মায়রার পাশে বসেছিল একবার, ওই রকম ইন্টেনশন না, টাচও করেনি। সে বসে মায়রার দিকে চেয়েছিল মুগ্ধ নয়নে। শুদ্ধ তো এত বড় সুযোগ হাতছাড়া করার বান্দা নয়। কিন্তু এর জন্য মায়রাকে যদি আবার এই ভরা মানুষের মাঝে মারে, কি কেলেঙ্কারিটাই না হবে। ভেবেই শুদ্ধ নিজের করা কাজে নিজেকে অনুতপ্ত হলো। ভাবনা রেখে ফোনটা কুড়িয়ে নিয়ে উল্টে পাল্টে দেখতে দেখতে এগিয়ে গেল। শাড়ি পরেছ কেন? ইরফানের শক্ত কণ্ঠে মাইরা কেঁপে ওঠে। আমতা আমতা করে বলে, মা পরতে বলেছিল। ইরফান রেগে ধমকে বলে, পরতে বললেই পড়বে, সেন্স নেই? খোলো এসব, এক্ষুনি খোলো। বলতে বলতে নিজেই মাইরার মাথার হিজাব ছুঁড়ে ফেলে। বাম কাঁধে থাকা শাড়ির আঁচল টান মেরে খুলে দেয়। মাইরা চেঁচিয়ে ওঠে। লজ্জায় দ্রুত উল্টো ঘুরে দাঁড়ায়। ইরফান রেগে মাইরাকে টেনে তার দিকে ফেরায়। মাইরা আঁচলটা তোলার সময় পায়নি। লজ্জায় মেয়েটা কেঁদে দিয়েছে। ইরফান কেমন করে যেন মায়রার পুরো শরীরের দিকে চোখ। হঠাৎই কেমন অস্বাভাবিক লাগলো নিজেকে। বারবার ঢোক গিলল। ইরফানের দৃষ্টিতে মায়রার শরীর নেতিয়ে আসে। ইরফান মাথা এদিক ওদিক নাড়িয়ে শাড়ির আঁচল ধরে ঘুরাতে নিলে মায়রা দ্রুত এগিয়ে এসে ইরফানের সাথে সিটিয়ে গিয়ে দাঁড়ায়। দুহাতে মুখ ঢেকে ইরফানের সাথে লেগে দাঁড়িয়ে যায়। ইরফান সাথে সাথে মায়রাকে ধাক্কা দিতে নিলে মায়রা ফুঁপিয়ে ওঠে, প্লিজ এমন করবেন না, আমি খুলছি শাড়ি, আমি পরবো না শাড়ি। সরি। গল্প চলবে।